ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করেছি। প্রথম দূর থেকে যুদ্ধকে খুবই ভয়ঙ্কর মনে হয়। কয়েকদিন যুদ্ধের মধ্যে দিয়ে যাওয়ার পরে সেটা অনেকটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন আর সেই ভয়টা কেটে যায়, প্রাথমিক ভয়টা কেটে যায়। তখন সেই জীবনটাতেই মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। যখন লিবিয়ান টিভিতে বাংলাদেশ সম্পর্কে বছরে কোনো একটা নিউজ দিত, আমরা পুরো কমিউনিটি সেটার উপর হুমড়ি খেয়ে পড়তাম একটু বাংলাদেশের চেহারাটা দেখার জন্য। তবে আমি মনে করি আমার লেখালেখি পুরোটাই আসলে লিবিয়া বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। লিবিয়া যুদ্ধের সময় আমি একেবারে যুদ্ধের কেন্দ্রে ছিলাম। তো 2011 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা সেই সির্ত শহরে ছিলাম এবং আমাদের চারদিকে, একদিকে সমুদ্র, বাকি 3 দিকে বিদ্রোহীরা ঘিরে রেখেছে, উপর থেকে ন্যাটো বম্বিং করছে, এর ভেতরে আমরা আটকা পড়ে আছি। রাজনীতি হচ্ছে একটা আমার মতে কন্টিনিউয়াস জার্নি। এটা ড্রামাটিক্যালি আসলে চেঞ্জ হওয়া সম্ভব না। হিংসা মানুষ করে খুব কাছের মানুষদের প্রতি। বিল গেটসের প্রতি আমাদের কোনো হিংসা নেই। আমাদের হিংসা হচ্ছে আসলে আমার প্রতিবেশী 5 তলা বাড়ি করতে পেরেছে কিনা সে বিষয়ে আমাদের হিংসা। আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হোসেন তোহা। আমি লিবিয়া প্রবাসী একজন লেখক। আমার 4টা বই আছে। স্পাই স্টোরিজ 2, গল্পগুলো সিরিয়ার, এবং সর্বশেষ বই হচ্ছে দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড। আমি প্রফেশনে একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আগ্রহ সবসময় ছিল বাংলাদেশ কেন্দ্রিক। কারণ একটা প্রধান কারণ হচ্ছে আমরা যারা লিবিয়ায় থাকি তাদের সোসাইটিটা অনেক ছোট, কমিউনিটিটা অনেক ছোট। সেজন্য আমরা সেখানে বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারি না। আমাদের একটা আগ্রহ থেকে যায়, একটা অতৃপ্তি থেকে যায়। সেজন্য আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, আমি লিবিয়ান কলিগদের সাথে সেই বিষয়ক কাজ করছি। কিন্তু ওই যে একটা অতৃপ্তি থেকে যায়, সেখান থেকেই আমার লেখালেখি মূলত শুরু, প্রধানত ব্লগে এবং এরপরে ফেসবুকে। এরপরে যখন মনে হলো যে বই লেখার মতো যোগ্যতা কিছুটা তৈরি হয়েছে, তখন আমি ধীরে ধীরে বই লেখা শুরু করলাম। আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি খুব ছোটকালে 2 বছর বয়সে আমি লিবিয়ায় চলে যাই। আমার আব্বা সেখানে চাকরি করে, সেই সুবাদে আমি লিবিয়ায় চলে যাই। আমার পড়াশোনা এবং বেড়ে ওঠা পুরোটাই লিবিয়াতে। আমি এই পর্যন্ত মাত্র 3 বার বাংলাদেশে এসেছি। এবার সহ 4 বার হলো। এর বাইরে পড়াশোনা এসএসসি, এইচএসসি পুরাটুকুই লিবিয়াতে, কিন্তু বাংলাদেশি সিলেবাস অনুসারে বাংলাদেশি স্কুল এবং কলেজে। পরবর্তীতে ইউনিভার্সিটিতে আমি লিবিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। লেখালেখির প্রতি আগ্রহ এই ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এরকম মধ্যপ্রাচ্যে বা লিবিয়াতে বড় হয়েছি, আমাদের সবসময়ই আমরা বাংলাদেশ সম্পর্কে প্রায় কোনো কিছুই জানতাম না। আমরা যখন বেড়ে উঠেছি তখন ইভেন স্যাটেলাইট টেলিভিশনও সেরকম ছিল না। তো দেখা যেত আমরা যখন লিবিয়ান টিভিতে বাংলাদেশ সম্পর্কে বছরে কোনো একটা নিউজ দিত, আমরা পুরো কমিউনিটি সেটার উপর হুমড়ি খেয়ে পড়তাম একটু বাংলাদেশের চেহারাটা দেখার জন্য। তো সেইভাবে একটা আগ্রহ ছিল। পরবর্তীতে যখন ইন্টারনেট আসলো যখন দেখলাম যে ইন্টারনেটে ব্লগে বাংলা লেখা যায়, এটা বিশাল একটা মানে চমকপ্রদ ঘটনা ছিল এবং খুবই আগ্রহ নিয়ে আমি সেখানে লেখালেখি শুরু করি, কমেন্ট করা, কিছু পোস্ট দেওয়া। তো এভাবেই ধীরে ধীরে যখন দেখলাম যে মানুষ কমেন্ট করছে, মানুষ লেখা পছন্দ করছে, ধীরে ধীরে সেখান থেকেই আসলে যাত্রাটা শুরু হয় যে লিখছি এবং মানুষ রেসপন্স করছে। এভাবেই মূলত লেখালেখিটা শুরু। এটাকে আসলে আমি ঠিক বৈচিত্র্য হিসেবে দেখি না। সাধারণভাবে দেখলে বৈচিত্র্য মনে হতে পারে। কিন্তু বাস্তবে আমি মনে করি আমার লেখালেখি পুরোটাই আসলে লিবিয়া বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আমার যে বাস্তব জীবনের অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার লিবিয়ার গৃহযুদ্ধ দেখার এবং সেখানকার রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখার অভিজ্ঞতা, সেখানে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা। আমি যে এসপিওনাজ বিষয়ক বইগুলো লিখেছি, সেগুলোতেও একটা বড় অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আ ইসরায়েলি স্পাই এজেন্সিগুলো কিভাবে কাজ করছে, কিভাবে গোয়েন্দাগিরি করছে, এই ধরনের কাহিনীগুলো। এর বাইরে অন্য আছে অবশ্য, কিন্তু প্রধানত আমার আকর্ষণটা ছিল ওইদিকে। তারপরে আমি অন্যান্য বিষয়ে যেসব বই লিখেছি, মধ্যপ্রাচ্যের রাজনীতি বা ইতিহাসও আমি প্রধানত মধ্যপ্রাচ্যের ইতিহাসেই আমার লেখালেখি সীমাবদ্ধ আছে। সেজন্য আমি মনে করি না এটা বৈচিত্র্য। আমি মনে করি এটা খুবই ফোকাসড। মধ্যপ্রাচ্যের ইতিহাস, মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কাহিনী। লিবিয়া যুদ্ধের সময় আমি একেবারে যুদ্ধের কেন্দ্রে ছিলাম। আ আমাদের আমরা বড় হয়েছি, প্রধানত আমি ১ম এর আগে মিসরাতা শহরে ছিলাম। পরবর্তীতে আমরা সির্ত শহরে যাই এবং এই সির্ত শহরটা হচ্ছে গাদ্দাফির জন্মস্থান এবং মৃত্যুস্থান। তো ২০১১ সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন আমরা সেই সির্ত শহরে ছিলাম এবং আ যুদ্ধের শেষের দিকে যুদ্ধটা পুরোপুরি সির্তের
সিরতে চলে আসে। গাদ্দাফি ত্রিপলি থেকে পালিয়ে সিরতে এসে আশ্রয় নেয় এবং পুরো লিবিয়া দেখা যায় বিদ্রোহীরা জয় করে ফেলেছে, শুধুমাত্র সির্ত শহরটা বাকি আছে। এবং আমাদের চারদিকে একদিকে সমুদ্র, বাকি ৩ দিকে বিদ্রোহীরা ঘিরে রেখেছে, উপর থেকে ন্যাটো বম্বিং করছে, এর ভেতরে আমরা আটকা পড়ে আছি। এই পুরো যুদ্ধটা আমার নিজের চোখে দেখা এবং আমি প্রত্যক্ষ করেছি ঘটনাগুলো, যে কীভাবে যুদ্ধ ঘটছে, কীভাবে আমাদের সামনে একেকটা বিল্ডিং একেক দিন ন্যাটোর বম্বিংয়ে ধ্বংস হয়ে যাচ্ছে বা বিদ্রোহীদের এলোপাথারি মিসাইলে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমরা যে এই যুদ্ধের মধ্য দিয়েও বেঁচে আছি, এটা অনেকটাই মিরাকুলাস একটা ঘটনা। যুদ্ধের মধ্য দিয়ে যাওয়ার সময় আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করেছি। প্রথম দূর থেকে যুদ্ধকে খুবই ভয়ংকর মনে হয়। কয়েকদিন যুদ্ধের মধ্য দিয়ে যাওয়ার পরে সেটা অনেকটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর মানে সেই ভয়টা কেটে যায়, প্রাথমিক ভয়টা কেটে যায়। তখন সেই জীবনটাতেই মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। মানুষ, যেটা বলা হয় মানুষ অভ্যাসের দাস। যুদ্ধের ক্ষেত্রেও ব্যাপারটা সত্য। যুদ্ধ অনেক কঠিন। খাবার-দাবারের সংকট ছিল। যেকোনো দিন যেকোনো ধরনের বিপদে পড়ার সংকট ছিল। কিন্তু সেটাকে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। আমি কল্পনাকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি ফ্যাক্টগুলো গ্রহণ করা যত বেশি সম্ভব। এটা সবসময় সম্ভব হয় না। কারণ ফ্যাক্টও আসলে একেকজন একেকভাবে দেখে, একেকজন একেকটা দিক বর্ণনা করে। তো সেখান থেকে আমি কোনটাকে আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, যেমন একই ঘটনা একেকজন প্রত্যক্ষদর্শী একেকভাবে বর্ণনা করছে, একেকজন লেখক একেকভাবে বর্ণনা করছে। সেখান থেকে কোনটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, কোনটাকে আমি নিচ্ছি, সেটা হচ্ছে আমার ডিসিশনের ব্যাপার। কিন্তু এরপরে খুব বেশি কল্পনার দিকে আমি যাই না। আমি শুধু জাস্ট যদি কোনো গ্যাপ থাকে সেটা পূরণ করার চেষ্টা করি মিনিমাম কল্পনাকে আশ্রয় দিয়ে। আ দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় যে ইতিহাসের সত্যতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কল্পনার আবেগ শুধুমাত্র ততটুকুই দরকার যেন লেখাটা বোরিং না হয়ে যায়। লেখাটাকে আকর্ষণীয় করার জন্য যতটুকু ভাষার শৈলী যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট। কিন্তু বর্ণনা করতে গিয়ে অতিরিক্ত বর্ণনা যদি দেওয়া হয় তাহলে সেটা অনেক সময় ইতিহাসের বিকৃতি ঘটাতে পারে বলে আমার মনে হয়। আমি যদি বলি যে আমার ব্যক্তিগত কোনো কাজে আসছে কিনা সেটা আসলে বলা কঠিন। কারণ আমি তো আসলে লিবিয়াতেই আছি। আমি বাংলাদেশে আসছি না, বাংলাদেশে খুবই কম আসছি। কিন্তু এই যে মানুষ লেখা পড়ছে এবং ফিডব্যাক দিচ্ছে, এটা যে আমাকে এক ধরনের তৃপ্তি দিচ্ছে, এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পাওনা। যখন দেখি অনেক বড় মানুষরাও প্রশংসা করছে লেখার, তখন একজন মানে প্রবাসে বেড়ে ওঠা, বাংলাদেশের সাথে অনেকটা সংস্পর্শে না থেকে বেড়ে ওঠা একজন লেখকের জন্য সেটা খুব বড় অর্জন বলে আমার মনে হয়। এই মনের তৃপ্তিটাই আমার মনে হয় যে আমার এই লেখালেখি থেকে সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ, সমালোচনা করে। সমালোচনা যদি সমালোচনায় সেই সমালোচনা সলিড হয়, আমার কোনো আপত্তি থাকে না। আসলেই আমি সিরিয়াসলি সেই সমালোচনাটা নেওয়ার চেষ্টা করি। এর বাইরে অনেকে সমালোচনার বাইরেও অনেক বিরূপ মন্তব্য করে, সেগুলোকে আমি ইগনোর করার চেষ্টা করি। সেগুলো খুব বেশি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে আমার মনে হয় নন ফিকশন ধারার বইয়ের জনপ্রিয়তা অনেক বেশি। আমরা যদি কয়েক বছর আগে, সেটা ৫-৬ বছর আগের কথাও চিন্তা করি, তখন ইভেন আমরা যদি শুধুমাত্র রকমারি বেস্ট সেলার লিস্টের কথাও চিন্তা করি, আমরা দেখতে পাই যে ৫, ৬, ৭ বছর আগে প্রধানত ফিকশন বইগুলো, উপন্যাস বইগুলো বেস্ট সেলার হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যে অনেক বেশি পরিমাণে নন ফিকশন বই, ইতিহাস এবং তথ্যভিত্তিক বইগুলো অনেক বেশি বেস্ট সেলার হচ্ছে। তো আমার মনে হয় এই ধরনের লেখার প্রতি মানুষের আগ্রহ অনেক বাড়ছে এবং এগুলোর খুব ভালো সম্ভাবনা আছে। আমাদের অনেক বেশি সম্ভাবনা আছে যে এই ধরনের লেখক আরও তৈরি হয়ে ওঠার বা লেখকদের আরও বিস্তৃত টপিকে এই ধরনের বই লেখার অনেক বেশি সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আমার সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে একটা বই লেখার পরিকল্পনা অনেক আগে থেকে আছে। আমি আ আমার মনে হয় আমি ২০১৭-১৮ সালের দিকে ১ম ড্রাফট করা শুরু করি কিছুটা সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ এত বিশাল একটা টপিক, এত ডালপালা ছড়ানো, এত দেশ সেখানে ইনভলভড, আ এক অর্থে সেটাকে মিনি বিশ্বযুদ্ধ বলা যায়। তো সেজন্য শুরু করেও আমি খুব বেশি আগাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার আরও বেশি পড়াশোনা দরকার, আরও বেশি জানা দরকার। এবং যুদ্ধটা শেষও হচ্ছিল না। যুদ্ধটা প্রতিনিয়ত নতুন ডাইমেনশন যুক্ত হচ্ছিল।
তো এখন আমার মনে হয় যে গত বছর যুদ্ধটা শেষ হয়েছে বলা যায়। এবং সেজন্য আমার ইচ্ছা আছে যে সিরিয়ার গৃহযুদ্ধের উপর একটা সিরিয়াস একটা বই লেখা, যেরকমটা আমি লিখেছি ফিলিস্তিনের উপর। সেই ধরনের একটা বই লেখার, যেটা মানুষ যেন ওভারঅল একটা ধারণা পায় যে গৃহযুদ্ধটা কেন শুরু হয়েছে, কারা ইনভলভড ছিল, কিভাবে এগিয়েছে। এ বিষয়ে একটা বই লেখার আমার ইচ্ছা আছে। আমার মনে হয় রাইটার্স ব্লক ব্যাপারটা আসলে যারা ফিকশন ধারার বই লেখে তাদের ক্ষেত্রে মনে হয় বেশি প্রযোজ্য। আ তাদেরকে অনেক নতুন, নতুন আইডিয়া আনতে হয়, কল্পনা করতে হয়। সেভাবে তাদের জন্য হয়তো বেশি প্রযোজ্য। আমরা যারা নন ফিকশন ধারার বই লিখি, বিশেষ করে তথ্যভিত্তিক বই লিখি, আমাদের তো মূল কাজ হচ্ছে আসলে তথ্যগুলো জোগাড় করা, সেগুলো পড়া, সেগুলোকে নিজের মতো করে লেখা। সেক্ষেত্রে রাইটার্স ব্লক আসলে ঠিক সেভাবে অন্যদের ক্ষেত্রে কাজ করে কিনা জানি না। আমার ক্ষেত্রে বরং মনে হয় আমার অনেকটা কম কাজ করে। মাঝে, মাঝে যেটা হয় যে লেখার মুড থাকে না, ইচ্ছা থাকে না বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার কারণে। তখন আমি ব্রেক নেই। আমি তো ফুল টাইম লেখক না, বা খুব বেশি মানে নিজেকে খুব বেশি সিরিয়াস লেখকও আমি মনে করি না। আমি মনে করি আমার চাকরি-বাকরি, পরিবার এর পাশাপাশি আমার যতটুকু সময় আছে আমি সেই সময়ের মধ্যে কিছুটা লেখার চেষ্টা করি, যেন পাঠকরা কিছু জানতে পারে। সেজন্য মাঝে, মাঝে গ্যাপ পড়লেও আমি সেটাতে খুব একটা কেয়ার করি না। এটা একটা জটিল প্রশ্ন হয়ে গেল। আমার মনে হয় আমি নিজেকে ৬, ৭, ৭ দিতে পারি মনে হয়। আ এর কারণটা হচ্ছে আমি মনে করি যে আমি সহজে লিখতে পারি, আমার মনে হয় যেটা সহজ ভাষায় লিখতে পারি। যেমন যদি ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের যুদ্ধ বেশ জটিল একটা ব্যাপার। ফিলিস্তিনের সংকটটা, সেখানে ইসরায়েল আছে, আমেরিকা আছে, আ আ ইহুদি জায়নিজম আছে, খ্রিস্টান জায়নিজম আছে। অনেকগুলো জটিল ব্যাপার আছে এবং দীর্ঘ ৭৫ বছরের ইতিহাস এট লিস্ট। সেটাকে সহজ ভাষায় লেখাটা আসলে খুব কঠিন। কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে অন্তত পাঠকদের ফিডব্যাক দেখে আমার মনে হয় যে পাঠকরা সেটাকে খুব আ সহজে বুঝতে পেরেছে। তো সেজন্য আমি মনে করি এই যে সহজভাবে পাঠকের সামনে একটা জটিল টপিক তুলে ধরার আ ক্ষমতা, সেটা আমার কিছুটা আছে। সেজন্যই আমি ৭ দিচ্ছি। এর চেয়ে বেশি নিজেকে দেওয়া আমার মনে হয় না উচিত হবে। সেটা পাঠকরা যদি চায় দিতে পারে। বাংলাদেশের রাজনীতি, আমরা তো একটা পর্যায় পার হয়েছি সফলভাবে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে এটা একটা বড় অর্জন। যে আমরা একটা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। আমাদের যে গুম-খুনের ভয়গুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়েছি। দেশের লুটপাট সেগুলো একটা পর্যায়ে গিয়ে এরপর থেমে গেছে। আমরা সেখান থেকে বের হয়েছি। এটা অবশ্যই একটা বড় অর্জন এবং আমার মনে হয় যে রাজনীতি একেবারে সেই পর্যায়ে ফিরে যাওয়া আসলে আ কঠিন হবে, সম্ভব না সহজে। কিন্তু একেবারে যদি আমরা চিন্তা করি যে আমরা মানে হাসিনাকে সরাতে পেরেছি মানেই আমরা একেবারে খুব আ বিশাল কিছু অর্জন করে ফেলেছি এবং আমরা এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে থাকবো। সেটা আসলে বাস্তবসম্মত না। আমাদের একই প্রায় কাছাকাছি ধরনের অনেক সমস্যা আমাদের ভবিষ্যতেও থাকবে। কারণ রাজনীতি হচ্ছে একটা আমার মতে কন্টিনিউয়াস জার্নি। এটা ড্রামাটিক্যালি আসলে চেঞ্জ হওয়া সম্ভব না। এটা মানুষ যদি নিজেরা পরিবর্তিত না হয়, তাহলে আসলে আমরা যদি মনে করি যে জাস্ট একজন নেতাকে বা একটা রেজিমকে সরিয়ে দিয়েছি এবং রাজনীতি ড্রামাটিক্যালি পরিবর্তিত হয়ে যাবে, এটা আসলে কোনো দেশই হয় না, হবে না। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে যে কন্টিনিউয়াস সচেতন থাকতে হবে, আন্দোলন করতে হবে অন্যায়গুলোর, অপরাধগুলোর, এবং এভাবে একটা পর্যায়ে গিয়ে ধীরে, ধীরে পরিবর্তন আসবে। এই মুহূর্তে ড্রামাটিক্যালি খুব বেশি পরিবর্তন আসবে না। কিন্তু যেটা আমি বললাম যে আমরা বড় ধরনের একটা জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি, সেটা অবশ্যই একটা বড় অর্জন এবং সেখানে আমরা মনে হয় না সহসা আমরা আর ফেরত যাচ্ছি। আমার মনে হয় এটা নির্ভর করবে আসলে তারা কি ধরনের রাজনীতিতে জড়িত হচ্ছে। আমাদের যেই ধারার রাজনীতি এত বছর ধরে আমরা দেখে এসেছি, তারা যদি ঠিক সেই ধরনের রাজনীতি অ্যাডপ্ট করে এবং আ সেটা যেকোনো দলেরই হোক, দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেয়, যেকোনো অন্যায়কে আ প্রশ্ন করতে না শেখে, সেই অন্যায়গুলো নিজেরাই প্র্যাকটিস করে যেতে থাকে এবং আ দুর্নীতি এবং আ সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোকেই ডিফেন্ড করতে থাকে, তাহলে তো আসলে বলা যায় যে তারা নিজেরাই নষ্ট হচ্ছে। কিন্তু তারা যদি সেখান থেকে বেরিয়ে নতুন যে আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর চেষ্টা করে, আ দুর্নীতি থেকে যথাসম্ভব মুক্ত থাকার চেষ্টা করে, পুরোপুরি আসলে সম্ভব হবে না। কিন্তু যতদূর সম্ভব যদি চেষ্টা করে, তাহলে আমার মতে অবশ্যই এটা একটা পজিটিভ। আমরা সেই
প্রাচীন যেই প্র্যাকটিস ছিল যে সংসদে যাবে, নাচ গান করবে, গঠনমূলক কিছু হবে না, আমরা তো অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই শিক্ষিত সচেতন মানুষজন সংসদে যাবে, সমস্যাগুলো বুঝবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করবে। তো তরুণরা অবশ্যই এ ব্যাপারে বড় একটা সম্ভাবনা, কিন্তু অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে যে প্রাচীন ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনীতিটা করার চেষ্টা করতে হবে। আ আমার মতে চিত্রটা কিছুটা হতাশাজনক। আমরা অনেক বেশি আশা করেছিলাম জুলাইয়ের পরপর। কিন্তু আসলে খুব কম তরুণ রাজনীতিবিদ আসলে সেই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে। আমরা চেয়েছিলাম যে তারা আসলেই রাজপথে থাকবে, মানুষের কথাগুলো শুনবে, মানুষের সংকটগুলো বোঝার চেষ্টা করবে, সেগুলো নিয়েই কথা বলবে। কিন্তু এরকম রাজনীতি করছে এই ধরনের তরুণ খুবই স্বল্প সংখ্যক তরুণকে আমরা পেয়েছি। বাকি অনেকেই সেই আগের চেয়ে হয়তো একটু বেটার, কিন্তু যথেষ্ট না। তারা সেই আগের সেই লবিং এবং দুর্নীতির অভিযোগ আমরা অনেকের বিরুদ্ধে শুনতে পেয়েছি, এবং এখন আসন ভাগাভাগি নিয়েও আমরা অনেক আলোচনা দেখতে পাচ্ছি। কিন্তু একেবারে মানুষের সাথে মিশে থাকবে, মানুষের সমস্যাগুলো বুঝে সেগুলো পূরণ করার চেষ্টা করবে, সমাধানের চেষ্টা করবে, সেরকম আসলে আমরা খুব কম দেখতে পেয়েছি। এটা আরেকটু বেশি হওয়া আমার মতে উচিত ছিল, আমাদের আশা ছিল। না, হিংসা তো হিংসা করার কোনো কারণ নেই। হিংসা মানুষ করে খুব কাছের মানুষদের প্রতি। বিল গেটসের প্রতি আমাদের কোনো হিংসা নেই। আমাদের হিংসা হচ্ছে আসলে আমার প্রতিবেশী ৫ তলা বাড়ি করতে পেরেছে কিনা সে বিষয়ে আমাদের হিংসা। তো আমি নিজে যেহেতু রাজনীতিতে সরাসরি জড়িত না, সেজন্য কোনো রাজনীতিবিদ কোটি টাকা উপার্জন করলে আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার অবশ্যই ক্ষোভ থাকবে যে আ কেন তারা জনগণের মানে কোটি টাকা অর্জন করছে, নিশ্চয়ই এত দ্রুত সময়ে কোটি টাকা অর্জন করছে, সেটা তো আসলে তার যোগ্যতা বলে বা কিছু করে উপার্জন করছে না। যারা তাকে টাকা দিচ্ছে তারা হয়তো কোনো উদ্দেশ্য নিয়েই দিচ্ছে, এবং সে সেগুলো নিচ্ছে, তার মানে সে ক্ষমতায় গেলে সেই উদ্দেশ্যগুলো পূরণ করবে, যেটা আসলে জনগণের হয়তো স্বার্থের অনুকূলে যাবে না। তো সেজন্য এটা অবশ্যই হতাশার এবং ক্ষোভের একটা ব্যাপার। রকমারি অবশ্যই আমাদের বই বিষয়ক সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এবং আমরা এবং মিলন মেলা বলা যায়। সে ব্যাপারে অবশ্যই রকমারির প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা আছে, একটা সন্তুষ্টি আছে। আর প্রত্যাশার ব্যাপারে আমি বলব যে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি আমার অনেক পাঠক তারা বই অর্ডার দেওয়ার সময় অনেকেই আ জিজ্ঞেস করে বইটা রকমারি ছাড়া আর কোথায় পাওয়া যাবে? কিছু, কিছু পাঠকরা জিজ্ঞেস করে। আমার মনে হয় যে সেটা ডেলিভারি চার্জের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আমার মনে হয় রকমারি এদিকে আরেকটু বেশি নজর দিতে পারে। যেহেতু রকমারির এই সার্ভিসটা ভালো, তারা খুব দ্রুত সময়ে বই পৌঁছাতে পারে। সার্ভিসটা ভালো, কিন্তু সব পাঠককে হয়তো তারা সমানভাবে আকৃষ্ট করতে পারছে না। এ ব্যাপারে তারা আরেকটু হয়তোবা আ আ জোর দিতে পারে, চিন্তা করতে পারে। বইয়ের পাঠকদের প্রতি আমার তেমন কোনো বার্তা নেই। তাদের সাথে আমার ইন্টারেকশন খুব কম হয় আসলে। তারা বই লেখার পরে রিভিউ দেয়, সেটা বছরে ১ বার। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা বইটা পড়েছে। আর যদি ফেসবুকের পাঠকদের প্রতি আমি যদি বলি, তাহলে আমার তাদের প্রতি প্রত্যাশা এবং অনুরোধ অপ্রয়োজনীয় বিতর্কে খুব বেশি আ সময় নষ্ট না করে শুধুমাত্র গঠনমূলক ব্যাপারে যদি আমরা পজিটিভ সমালোচনা এবং পজিটিভ কমেন্ট করি, তাহলে দিন শেষে আমাদের সবার অনেক উপকার হবে, এবং আমরা যদি আরেকটু সহনশীল হই সবার প্রতি। কারো কিছু একটা বক্তব্য পছন্দ হলো না, তাকে শত্রু জ্ঞান করলাম, বা কারো একটা বক্তব্য পছন্দ হলে সাথে, সাথে তাকে নিজের মনে করে তাকে "ভাই আপনি অসাধারণ বলেছেন ভাই, আপনাকে গতকাল রাতে স্বপ্নে দেখেছি ভাই।" এই টাইপের প্রশংসা আমরা না করি। আমরা যদি অনেকটা মধ্যপন্থী থাকি, তাহলে আমার মনে হয় সবার জন্য পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠবে। ১ম কারণ হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় রকমারিতে বই এভেইলেবল বেশি থাকে। সম্ভাবনা আছে যে অন্য কোথাও না থাকলেও রকমারিতে হয়তো থাকবে। ২ নাম্বার কারণ হচ্ছে রকমারি খুব দ্রুত ডেলিভারি দিতে পারে। আমার অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি, আমি তো বাংলাদেশে থাকি না তারপরেও। ৩ নাম্বার কারণ হচ্ছে রকমারিতে যদি অনেক বেশি অর্ডার আসে, তাহলে লেখক হিসেবে আমার একটা লাভ আছে। আমি হয়তোবা যদি বেস্ট সেলার হয় বইটা, তাহলে আমি হয়তো একটা বেস্ট সেলার একটা টাইটেল পাবো, একটা অ্যাওয়ার্ড পাবো। সেটা হয়তো একটু আমার নিজের স্বার্থের কথা চিন্তা করে আপনারা ইচ্ছা করলে রকমারি থেকে অর্ডার দিতে পারেন। ৬ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।